যে কেউ কথা বলেছে কেউ কথা বলেনি, এমনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং ছাত্রদের মধ্যে বা আমাদের ফলোয়ার্সদের মধ্যেও আমরা দেখেছি যে তারা বলেছে যে আপনারা মাঠে নামেন, আপনারা কেন আসছেন না, আপনাদেরকে তো সবাই চিনছে। তারপরেও কিন্তু অনেক মিডিয়া কর্মী, মিডিয়ার যারা আছেন যে নায়ক নায়িকা বা তারকা, তাদের অনেকেই নেমেছে, অনেকেই কিন্তু এই আন্দোলন নিয়ে কোনো কথা বলেনি। তো সেক্ষেত্রে এই যে বলছেন কে কথা বলেছে কে কথা বলেনি, তাহলে এটা কি এখন আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তাদেরকে হেনস্থা করব বা তাদেরকে মানে আসলে কি হবে? না, এখানে হেনস্থার কিছু নাই, কিন্তু আপনি যখন শিল্পী, আপনি যখন বলবেন যে আমি শিল্পী, আমার দায়িত্ব আছে, তাহলে আপনার দায়িত্ব, কারণ আপনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে ভাই, এবং আপনাকে কোটি কোটি মানুষ ভালোবাসা দিয়ে ওই স্থানটা দিছে। কেন সাকিব আল হাসানের প্রতি মানুষ ক্ষেপে আছে বলেন তো? সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যানদের মধ্যে আমি একজন, আমি নিজে দাবি করতাম। আমার কষ্টে বুক ফেটে গেছে। কিছু বলতেছে না কেন সাকিব? কিছু বলতেছে না কেন মাশরাফি? আমার ক্যাপ্টেন বাংলাদেশে কই? কষ্টে বুক ফাটে নাই আমাদের? খারাপ লাগে নাই আমাদের? কারণ এই জনগণই তাদেরকে বানাইছে, ওই জায়গাটা দিছে, তারা পারফরমেন্স করছে। একজন গুড অ্যাক্টর পারফরমেন্স না করে তো গুড অ্যাক্টর হইতে পারে না, কিন্তু তার কাজটা যদি জনগণই না দেখে তাহলে কেমনে সে গুড অ্যাক্টর হবে? ধরেন তাকে কে রিকগনাইজ করবে? নিজে নিজে আয়নার সামনে দাঁড়ালে হইলে হবে? হবে তো না। তো জনগণ যখন বিপদে সমানে লাশ পড়তেছে, সমানে লাশ পড়তেছে, আপনারা তখন মুখে কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন মুখের মধ্যে? আপনাদের বুক একটুও ফাটে নাই? আপনার একবার মনে হয় না এই যেটা আমার ভাই হইতেছে, এটা আমার ভাই, এই ছেলেটাই তো আমার নাটকটা দেখতো, এই ছেলেটাই তো আমার সিনেমাটা দেখতো, এই ছেলেটাই তো আমার খেলাটা দেখে বাংলাদেশ বাংলাদেশ বলে চিলে তো সাকিব আল হাসান বলে তার জার্সিটাও সে বুকের মধ্যে নিয়ে এসে 75 নাম্বার লাগায় এসে ঘুরতো। একবারও কি ফিল হয় নাই আপনাদের? কেন মানুষের এত রাগ জানেন? এই জন্য যে তারাই ওনাকে বানাইছে, ওনাদেরকে তারা, তাদের এই জন্যই এটা। এখানে হেনস্থার কিছু নাই, কিচ্ছু নাই। মানুষের রাগ একটা সময় পর্যন্ত থাকবে, একটা সময় হয়তো রাগ থাকবে না, মানুষের ক্ষোভ একটা সময় নেমে যাবে আস্তে আস্তে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা তো ভয় পাচ্ছে যে এখন কথা বললে কি আমাকে ছাত্র জনতা মেনে নেবে? আপনারা প্ল্যান করেন যে দেশে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময়টা তো আসবে, 2 মাস পরে এই রাগটা থাকবে না, এই রাগ ক্ষোভ কি মানে পুষে অনেকটা কমে যাবে। শুনেন, ছোট মুখে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে আহমেদ সফার একটা লাইন বলি যে বুদ্ধিজীবীদের যদি কথা শোনা হইতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। কথাটা অনেকটা এরকমই ছিল ওনার কথাটা। তো কথাটা আসলে এটাই, বুঝেন নাই? অনেক বুদ্ধিজীবীও দেখছি আমরা যে চ্যানেলে যে কান্নাকাটি দেখছি না আমরা, মানুষের কথা বলতেছে না, ব্যানার নিয়ে দাঁড়ায় চ্যানেল নিয়ে কান্নাকাটি করতেছে, ভিডিওতে এই স্মৃতি ছিল ওই স্মৃতি ছিল। আরে ভাই, তোমার গেটের বাইরের দিকে একটু তাকাও না, কতগুলা লাশ পড়ে রয়েছে, একটু কথা হবে না এই মুখে? কেন মানুষের রাগ হবে না বলেন? এটা কোন লেভেলের হিপোক্রেসি? মানুষের লাশের থেকে, মানুষের জীবনের থেকে কি একটা মেট্রো রেলের পিলার বা একটা মেট্রো রেলের কাজ বেশি দামি? এই যে বলছেন যে রাগ ক্ষোভ জনগণের মধ্যে বা ছাত্র জনতার মধ্যে হচ্ছে জন্মেছে, তো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 15 বছরের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তো সেক্ষেত্রে তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন গড়ে উঠছে বিভিন্ন ইস্যুতে, কখনো বাহিনীরা আন্দোলন করছে, কখনো দেখতে পাচ্ছি যে অন্যান্য রিজনে, যে কোনো রিজনে কিন্তু এক দফা আলটিমেটাম। কি রিজন বলো? যেমন গতকালই যদি আমরা বলি যে লালবাগের থানায়ও কিন্তু একটা আন্দোলন হয়েছে, একটা মামলা। কেন হয়েছিল সেটা? হ্যাঁ, ডেফিনেটলি না, এটা বলি আমরা। হ্যাঁ, অবশ্যই একজন বলেন। ওসি 71টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কেননা লাস্ট স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে কথা বলছি না। কেন আমরা তুলবো না? কেন হবে না এটা? আমি বলতেছি না, আমি কিন্তু একবারও বলতেছি না রিভোল্ট করো, নেমে যাও, এটা করো, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটা অন্যায় হইতে গেছিল, মানুষ যদি এখন কালেকটিভ ওয়েতে সবাই মিলে একত্র হয়ে একটা প্রতিবাদ জানায়, এটাকে আমি সমর্থন করব না। ডেফিনেটলি আমি প্রশ্নটা শেষ করি যে এই যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন হচ্ছে, যেমন আমরা তার আগে দেখেছি যে সনাতন ধর্মাবলম্বীও একটা আন্দোলন হয়েছে, যেটা কিন্তু এখন ইতিমধ্যে সর্ট আউট হয়ে গেছে। তো এই খণ্ড খণ্ড আন্দোলন যে আমরা করছি, সেই ক্ষেত্রে কি এটার কি সুফলটা আসবে, মানে নাকি এটা আন্দোলন ছাড়া কি কোনো সমাধান আমাদের বের করা উচিত না, নাকি আপনি কি মনে করেন? বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দারুণ কথা বলছে,
স্যারের একটা কথা মাথায় রাখতে হবে, বলে মানুষ হিসেবে অধিকার চান সবাই মিলে। এই বাংলাদেশে, এই রাষ্ট্রে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মাবলম্বী যে কোনো মানুষের যে কোনো চিন্তার, যে কোনো ধারণা পোষণ করার, যে কোনো মতাদর্শের মানুষের, যে কোনো বিলিভার, যে কোনো যার কোনো বিলিভ নাই সেই মানুষেরও নাগরিক হিসাবে একই অধিকার। ইউনূস স্যার সাচ আ পজিটিভ পার্সন। আমি জানি না স্যারের না আমি স্যারের ইন্টারভিউগুলো অনেক আগে থেকেই তো আসলে স্যারের লেকচার্সগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শুনি। স্যার বিভিন্ন কনভোকেশনসে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফোরামে ইন্টারভিউস দেন, কিন্তু স্যারের রিসেন্ট টাইমে এই মানুষটাকে যতই নেগেটিভ করে বলার চেষ্টা করা হোক, উনি সবসময় পজিটিভ উত্তরটা দেন। একটা ওয়ার্ড তার কনভারসেশনের ভিতরে নেগেটিভকে খুঁজে পাবে না। আচ্ছা, আমরা না ওই জিনিসটা একটু কোপ আপ করার চেষ্টা করি না প্লিজ। মানে আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে চিন্তা না করে আমরা সবাই মিলে একটা সাথে চিন্তা করি যে আমরা পজিটিভ জিনিসগুলা নিব। আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি বললাম এবার, আমি অনেক কিছু শিখতে চাই না, যেমন অনেক সময় অধৈর্য হয়ে যাই, একটু টেম্পারমেন্টের ইস্যু থাকতে পারে, ছোটখাটো টুকটাক আছে, কিন্তু এখন আমি চেষ্টা করব স্যারকে দেখে কীভাবে উনি খাইসা খাইসা কুল কথা বলে উনাকে নকল করার চেষ্টা করব। এই যে অধৈর্য হয়ে যাওয়ার একটা ব্যাপার বললেন, যে এখন কিন্তু মানুষ অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছে। ফেসবুকেও দেখা যাচ্ছে যে কিছু হলেই বা যে কোনো একটা সিচুয়েশন নিয়েই বলছে যে এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা কি বলবেন? যেমন কিছু ঘটনা যদি আমি আপনাকে একটু উদাহরণ দিই, যেমন গণভবনে যখন লুটপাট হলো তখন এরকম স্ট্যাটাস আমরা অনেকের পক্ষ থেকেই দেখেছিলাম। তারপর যখন 15ই আগস্ট যখন ডিজে পার্টি হলো বা মানুষের মোবাইল চেক করা হলো, বিবস্ত্র করা হলো, এই সব ঘটনাতেও কিন্তু আমরা এরকম অনেক পোস্ট দেখেছিলাম। তো